কারোর সাথে ছিল ভারত, নেপাল, বাংলাদেশ। নেপাল থেকে বিদ্যুৎ আসতে কিছু ব্যক্তিকে সামনে নিয়ে আসলেন, যার মধ্যে একজন সালমানের রহমান। এত বাড়াবাড়ি করা শুরু করলো যে বাংলাদেশের মনে হলো এমন কোনো গ্রাম নাই। লক্ষ্য করবেন, একটা দেশের প্রধানমন্ত্রী বলছে ভারত। সুপ্রিয় দর্শক, আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনাটা হচ্ছে, কোনো একজন শাসক যখন ভুল করতে থাকে, এই ভুল করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে সে ভুলের মাসুল তাকে দিতেই হয়। এমন একটি ঘটনা ঘটেছিল আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়। তিনি যে ভুলটি করেছিলেন শুরুতেই, তিনি ভারতের উপর এত নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে ভারত তার কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আপনি ব্যবসা বাণিজ্য বলেন, সীমান্ত বিষয়ে বলেন, পানি বিষয়ে বলেন, আপনি যে কোনো দিকে হাত দিবেন না কেন, সে ট্রেড বলেন, ট্যারিফ বলেন, সর্বক্ষেত্রে সংযোগ স্থল বলেন, উত্তর ভারতের সাথে মেইনল্যান্ডের সর্বক্ষেত্রেই তিনি দিয়ে যাচ্ছিলেন। এই যে দিয়ে যাচ্ছিলেন, এবং তিনি একটা সময় বুঝতে পারছিলেন যে তিনি আসলে দেশের স্বার্থে কাজ করতেছেন, এবং এত স্বার্থে কাজ করতেছেন যিনি মাঝে মাঝে কি করলেন, ভারতীয় হাইকমিশনার তার সাথে যখন তখন দেখা করতে পারতো, এটাও কিন্তু তিনি একটা সময় একটা বিরতি দিয়ে দিলেন। এবং সর্বশেষ পর্যায়ে যেটা হলো, তিনি অতি ক্ষোভে তিনি বলে ফেললেন, বিরক্ত হয়ে বললেন, ভারতকে আমি এত দিয়েছি কিন্তু কি পেলাম, এত দিয়েছি কি পেলাম। অর্থাৎ এখন তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। কিন্তু তার এই অবস্থাটা কেন হলো, এই অবস্থা দায়ী কে? তিনি নিজেই দায়ী। তিনি দলকে পরিচালনা করেছিলেন তার নিজের ইচ্ছা মতো। দলে গণতন্ত্র ছিল না, নেতা সৃষ্টি করেননি, এবং কোনোভাবেই বয়োজ্যেষ্ঠ নেতাদেরকে মূল্যায়ন করেননি। কে মন্ত্রী কে মিনিস্টার হবে সম্পূর্ণ নিজের খেয়াল করে কাজ করেছেন। এমনকি রাষ্ট্রপতির মনোনয়নে তিনি একতরফাভাবে কাজ করলেন। কেউ তার এই সাথে দলে কেউ ছিল না, তো জানতো না কেউ এই যে তার সব কাজকর্ম, এগুলি সে এককভাবে করেছেন। অর্থাৎ পুরো দেশটাকে তিনি মনে করে নিয়েছিলেন তিনি যা করবেন তাই হবে। সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, অসংখ্য বলে তার অনেক চামচা তোষামুত্রে দাঁড়ায় গেল। এবং তারা যখন ব্যবসায়ী বলেন, তারা যখন তাকে বলতো যে আপনার জন্য জান দিয়ে ফেলাবো, আমরা আসি আপনার সাথে, বিশ্বাস করলেন। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি সরাসরি তিনি রাষ্ট্রে ঢুকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, এবং বিভিন্ন নেগোসিয়েশনে আমেরিকার সাথে বিভিন্ন জায়গার সাথে তিনি ভূমিকা পালন করলেন। এবং ব্যবসা ব্লক যেটা বলেন, পুরো বিজনেসটাকে তিনি কয়েকটি হাউসে বিভক্ত করে দিলেন, যার মধ্যে একটা ছিল বসুন্ধরা গ্রুপ, একটা ছিল যমুনা গ্রুপ, একটা ছিল আপনার ওই যে যেটা বললেন আপনি সালমান এফ রহমানের সেই বেক্সিমকো গ্রুপ, আমাদের ওই আজিজ সামিট গ্রুপ, বিভিন্নভাবে দিয়েছেন। এবং গার্মেন্টসের কিছু কিছু ব্যবসায়ীদেরকে তিনি এত উপর উঠালেন যে তারা যা চাইতো তাই পেত, কারণ তারা তাকে বিপুল পরিমাণ চাঁদা দিত। এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু বিক্ষোভ ছিল, এবং তারা কিন্তু তখন আমাদেরকে বলেছে কথাগুলি, কিন্তু তিনি কারো কথা শুনতেন না। তিনি কাকে প্রমোশন দিবেন, কারে পোস্টিং দেবেন, কোথায় কাকে বসাবেন তার ব্যাপার। অর্থাৎ তিনি প্রয়োজন একজন ওসির সাথে কথা বলতেন, একজন এস এর সাথে তিনি কথা বলতেন। কেন কথা বলতেন? যখন এস এর সাথে কথা বলতেন, ওসি তাকায় থাকতো। যখন এসপির সামনে ওসির সাথে কথা বলতেছেন, এসপি চুপ থাকতো। এই যে ব্যাপারটা করতেন, জেনারেলের সাথে জেনারেলের সামনে কথা, জেনারেল চেয়ারটার বসে আছে, ক্যাপ্টেনের সাথে কথা বলছে। এই যে হায়ারার্কি ব্রেক করে দেওয়া, চেইন অফ কমান্ডকে ব্রেক করে দেওয়া, এগুলো তিনি করেছেন। এগুলি করতে করতে এবং ভারত তাকে এই সমস্ত ব্যাপারে এনকারেজ করেছে। এবং প্রকারান্তরে কি করেছেন, ভারত যা চায় তাই হবে। একটা সময় দেখা গেল যে বাংলাদেশের ভিতরে ভারতের গোয়েন্দা বাহিনী র, যেটা ভারতের বিদেশ স্বার্থ নিয়ে সমস্ত রিসার্চ গবেষণা করে, এটা সরাসরি কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরের আওতায়। কিন্তু এইটা এতবার এরা র লোক নেই। র এই যে বিস্তৃতি, মানুষের ভিতরে এই যে সন্দেহ ঢুকে দেওয়া, যে র সব জায়গায় আসছে, যেখানে নাই সেখানে আসে। কিন্তু এই যে ভিত্তিটা আসলো, এই ভিত্তিতে মানুষ কিন্তু ডরস হয়ে পড়বে। কি তারা দোষী? মানুষ দেখতেছে একজন শাসক কিভাবে একটা দেশের বিরুদ্ধে নিজের জানতে অজান্তে দাঁড়িয়ে গিয়েছে। তার পররাষ্ট্রমন্ত্রী বলতেছে ভারত বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুধু তাই নয়, তিনি আরো বাড়ায় বলতেছেন, আপনি লক্ষ্য করবেন ত্রিপুরার যে বিমানবন্দর কুমিল্লার সাইডে যে আসে, সেটা বিমানটা উঠতে গেলে বাংলাদেশ সীমানায় চলে আসে। কিন্তু ভারত কিন্তু চাচ্ছিল এখানে একটু কিছু সীমা লিজ দেওয়া যায় কিনা। তিনি বললেন, আমি তো কোনো সমস্যা দেখি না, ফেনী নদী নিয়েও কোনো সমস্যা দেখা যাচ্ছে না। অর্থাৎ ভারত যেখানে যা চাচ্ছে তাই হচ্ছে। বিদ্যুৎ প্ল্যান্ট বলেন, এটা বলেন সেটা বলেন, গ্যাস বলেন, সর্বত্র তার প্রাধান্য। এই যে ত্রিদলীয় যে ত্রিদেশে যে চুক্তিগুলি ছিল, সব চুক্তিগুলির ভিতরে কিন্তু পারবে না, পাইপলাইন তো ভারত।
নানান দিকে কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে গেছিল। বিমস্টেক ছিল কিন্তু নামে মাত্র ছিল, কার্যক্ষেত্রে কাজ করতে পারছিল না। সার্ক তো বহুত আগেই ভারত বলেছে ইট ডাজ নট এক্সিস্ট। এই যে জিনিসগুলো আসেছে, এখন সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই কথাটা বললেন, তারই বক্তব্য থেকে আমি কিন্তু তাকে অন্যভাবে দেখছি। আমি দেখছি একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে আস্তে আস্তে যখন অন্যদের গ্রাস করে, একটা পর্যায়ে তিনি অসহায় মতো বলছেন, এত দিলাম কি পেলাম। এটা কিন্তু তার অসহায়ত্ব, তার কান্না। এই কান্না অসহায়তার অর্থ অনেকেই বোঝেন নাই। সেদিন আমরা উপলব্ধি করেছিলাম, এবং জানতে অজান্তে হোক প্রত্যক্ষভাবে আমরা টপস কথা বলেছিলাম। এই যে অবস্থা দেখেন, শেখ হাসিনা কিন্তু অজান্তে কাঁদছে, নীরবে কাঁদছে। এই ভাষা কিন্তু কেউ বুঝতে পারেনি। তার সামনে যে আবার চামচার কথা বলতেছে, যা আছে সব ঠিকই আছে, ছিল না। তিনি চায়নার দিকে ঝুঁকেছিলেন, অনেক কাজ চায়নার সাথে করেছিলেন, এবং চায়না তাকে সহযোগিতা করতেছিল। কিন্তু তিস্তা ব্যারেজ নিয়ে শেষ পর্যন্ত যেটা হলো, সে তো সবাই জানি আমরা। কেন হাসান মাহমুদ কথা বলতে গেল যে আমরা ভারতের সাথে আলাপ করে এসেছি, এবং চীন যখন সফর করলেন লাস্ট সফর তার, সেই সফর তো নভেম্বরের দিকে সম্ভবত, সেই সফর তো ভালো হয়নি, বুমেরাং হয়ে গেল। তিনি ফিরে আসলেন, কারণ চীন তো তার উদ্দেশ্যে নিয়েছিল। চীন তখন দেখলো ভারতকে ছাড়া বাংলাদেশ এক পা আগাতে পারছে না। শুধু তাই নয়, আমাদের সামরিক সরঞ্জাম কোথা থেকে আসবে? এই যে $500 মিলিয়ন একটা চুক্তি করলেন ভারতের সাথে, আমাদের আমলাদের, ঊর্ধ্বতন আমলাদের, পুলিশ অফিসারদের, কাস্টম অফিসারদের, বিশেষ অফিসারদের, বিভিন্ন ক্যাডার আছে, 26টা ক্যাডার, সবাইটাকে ভারতের ট্রেনিং নিয়ে আসতেছে। তারা ট্রেনিং ভারত হচ্ছে, কিন্তু খেয়াল করবেন কিন্তু, তাহলে শিক্ষাটা কি হচ্ছে? ভারত চলে বলে কৌশলে তাদের কাছ থেকে লোক বাছাই করতেছে। এই যে একটা দেশকে উন্মুক্ত করে দিলেন সে, আমি তো বলবো যে ভারতের তো চা বেশি, ভারতের চেয়েও বেশি অবস্থা বলে গেলেন। প্রথম দিকে মনে করছিলেন ঠিক হয়ে যাবে, পরে জানতে হবে না, অসহায়ের মতো বলে দিলেন। কিন্তু তার এই অসহায়ত্ব যদি কেউ বুঝতে পারেন, তাহলে সমস্ত শাসক যারা হবে বাংলাদেশে, একবার চিন্তা করে নেন, কখনো কিন্তু নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব বিপন্ন করে শুধু নিজের স্বার্থে, দলের স্বার্থও না, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে দেশকে বিক্রি করে দেওয়া হয়। হাসিনা কিন্তু এটিই করেছিল, এবং শেষের দিকে তিনি বুঝতে পেরেছিলেন। আর যখন বুঝতে পারলেন, তখন আর তিনি ফিরে আসতে পারেন। এই ফিরে না আসাটাই হচ্ছে আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্তনাদ, কান্না। আমরা চাই না এই কান্না আগামীতে আর কোনো সরকার কাঁদুক। এই জন্য সব সরকারকে মনে করতে হবে, যে দেশের সাথে সম্পর্ক করেন একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। কিন্তু পররাষ্ট্রনীতিতে, ভূরাজনীতির প্রেক্ষাপটে একটা ব্যালেন্স, ভারসাম্য রাখতে হবে। এই ভারসাম্যটা যদি কোনো এক দেশের দিকে ঝুলে পড়ে, বিপদটা কিন্তু সেখানে আসবে। আমরা বিপদ চাই না। আমরা বারবার বলছি, তারেক রহমান সরকারকে বলবো, এবং তারেক রহমানকে বলবো, আপনি হাসিনার পতনের বিভিন্ন দিকগুলো আলোচনা করেন, বুঝেন কেন তিনি অসহায় হয়ে গেলেন, কেন তিনি কথা বলতে পারছেন। সব কিছুই হচ্ছে তার কৃতকর্মের ফসল। অপোজিশনকে তিনি সহ্য করতে পারতেন না, জামাত ইসলামকে তিনি ব্যান করে দিলেন, আর কিছুদিন গেলে হয়তো বিএনপিকে ব্যান করে দিতেন। তারেক রহমান সম্পর্কে তিনি অসংখ্য গালিগালাজ দিতেন, কথাবার্তা বলতেন, খালেদা বলতেন। অর্থাৎ মুখের ভাষাও নিয়ন্ত্রণ করতে পারেননি। একজন প্রধানমন্ত্রী হয়ে যে ভাষা নিয়ন্ত্রণ করতে পারেন না, সেটাও দেখার ব্যাপার আছে। প্রধানমন্ত্রী তো মাঝে মাঝে হাসিনা ধরেন 4-5 বার ক্ষমতা ছিল সে, 96-তে 1 সাল, এবং 8 থেকে 1 নাগারে 2024, এই 4টা নির্বাচন হলো। এর ভিতর দিয়ে যে রাষ্ট্রনায়ক ঘোষিত যে বিকাশটা হয়, সেটা তার ভিতরে ইতিবাচক ছিল না, ওটা নেতিবাচক পথে চলে গেছে। এইটাই হচ্ছে বড় শিক্ষা। শেখ হাসিনা যত সমালোচনা করেন, পাশাপাশি এটাও চিন্তা করবেন তিনি অনেক কিছু করেছেন অসহায়ের মতো। এই অসহায় অবস্থায় কোনো সরকার প্রধান বা কোনো সরকারের জন্য কারো কাম্য নয়। আমরা চাই আগামীতে বাংলাদেশ মাথা উঁচু করে বৈদেশিক সম্পর্কটাকে নিরূপণ করেন, সাথে একটা ভারসাম্য থাকে। এই পালা যাতে কোনোদিন ঝুঁকে না পড়ে, ঝুঁকে পড়ার মানি আবার তিনি জিম্মি হয়ে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন।